নেশা নেশা চোখ নিয়ে বিহান ভাই কেমন করে যেন অনরথির দৃষ্টিতে তাকিয়ে আছে। বিহান ভাইয়ের এমন অচেনা অপরিচিত চাহনি হাঁসফাঁস করে দেয় ভেতরটা। ব্যাকুল অস্থির হাওয়ায় হৃদয় আঙ্গিনায় ঘুরপাক খায়। নিঃশ্বাসটা আটকে আসতে চায়। অনুভব করে পা দুটি তার কাঁপছে, কণ্ঠটা রোদ হয়ে আসতে চাইছে। নিজেকে নিয়ে কিছু সাফাই গাইবে, সেই শক্তিটাও পাচ্ছে না। অদ্ভুত, হঠাৎ তার সাথে এমন হচ্ছে কেন? আর ওই অসভ্য পাজি গন্ডারটা বা কেন এভাবে তার দিকে তাকিয়ে আছে? বিহানের চোখে মুখে নেশা উবড়ে পড়ছে, যেন সে ড্রিঙ্কস এক রাসগোর আর মুগ্ধতায় ডুবে আছে ও। চোখ মুখের অবস্থা শোচনীয়। এই প্রবল আসক্তি মেশানো চাহনি দিয়ে রাহার দিকে চোখ বুলাতে বুলাতে এগিয়ে গেল। এক হাতে দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে মোহচ্ছন্ন ভাবে বিহান পা বাড়ালো রাহার দিকে। অবুঝ বোকা রাহা টনক নড়ল, একটু ঘাবড়ালো, পুরো শরীর নড়ে উঠল ওর। হকচকিয়ে গিয়ে পা পিছনের দিকে এগিয়ে নিল। আতঙ্কিত ভীতু কণ্ঠে শুধালো, কি হয়েছে বিহান ভাই? বিহান নেশাময় চাহনি রাহার উপর রেখে এগিয়ে যেতে যেতে কেমন মাতাল মাতাল কণ্ঠে বলল, গা কেঁপে উঠল মেয়েটা, গলা শুকিয়ে এলো ওর। এ কেমন সুরে কথা বলছে মানুষটা, ঠিক আছে নাকি? পিছিয়ে যেতে যেতে কাঁপা গলায় বলল আবারও, কি কি গাইবো? সকালে যে গানটা গেয়েছিলি সেটা গা আবারও। ওটা তো একটা গানই ছিল। গা ডগিল রাহা। পাগল নাকি এই লোক? আতঙ্কিত ভয়ে জমালো দৃষ্টিটা একটু নিচে নামাতেই পুরো জমে যাওয়া অবস্থা ওর। বিহান ভাই পুরো শার্টের বোতাম খুলে ফেলেছে। লাস্টের শুধু দুইটা বোতাম খোলা বাকি। কালো কালারের শার্টের ফাঁক দিয়ে ওনার পেটানো খাঁজ কাটা বুকের কিছুটা অংশ দেখা যাচ্ছে লম্বালম্বি ভাবে। এতেই দমটা আটকে আসতে চাইল ওর। কম্পিত চিকন চিকন কণ্ঠে শুধালো মেয়ে, আপনি শার্ট খুলছেন কেন বিহান ভাই? তোকে শরীর দেখাবো। সেদিন হয়তো ভালো করে দেখতে পাসনি আমি কালাসান কিনা। আপনি পাগল নাকি? নো, তোকে আমার পুরো শরীর দেখাবো আজ, তাই শার্ট খুলছি। নুড হতে হবে। প্যান্ট খুলবো বলতে বলতে বিহান কোমরের প্যান্টের বোতামে হাত রাখতেই রাহা চোখ মুখ খিচে মৃদু চিৎকার দিয়ে উঠল। চোখ হাত চেপে রেখে মুখটা ঘুরিয়ে নিয়েছে ও। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, অসভ্য লোকটা কি করতে চাইছে? শার্টের সবগুলো বোতাম খুলে ফেলেছে, এবার কি সত্যি প্যান্টের বোতামও খুলবে নাকি? রাহা থরথর করে কাঁপতে বিহান ঠোঁট কামড়ে হাসল। ওর এই অবস্থা দেখে খুব আনন্দ পেল। স্বর্ণ গতিতে এগিয়ে যেতে যেতে বলল, আমায় কি ডাকবি যেন বলেছিলি? রাহা এবার চোখের উপর থেকে আঙুল কিছুটা ফাঁক করে দেখে নিল দাজ্জাল গন্ডারটাকে। না, অসভ্য খবিশ লোকটা প্যান্ট খোলেনি, দু কাঁধে শার্টটাও জড়ানো, তবে শার্টের সবগুলি বোতাম খোলা। শার্টের ফাঁক দিয়ে গলা থেকে নাভি পর্যন্ত দেখা যাচ্ছে সব। অসভ্য লোকটা সেদিকে বিন্দুমাত্র হেলদোল নেই। কিন্তু ওই লোকের উন্মত্ত শরীর দেখলেই তো জান যায় যায় অবস্থা। সে অ্যাগেন কি ডাকবি বলেছিলি? কি? ডিডন্ট ইউ সে ডিড কল মি জান লাভিং মি? গলা কেঁপে উঠে রাহার। বিহান ভাইয়ের হঠাৎ কি হলো? টিভিতে দেখা মানুষের মতো মালপানি খেলো নাকি গন্ডারটা? ও বিহান ভাই, আপনি কাছে আসছেন কেন? তুই আমাকে কাছে আসতে বলছিস তাই? কখন বললাম? সকালে। আমি তো গান গাইছিলাম। কাকে দেখে গাইছিলি? কার জন্য বলছিস মরে যাব আমি? না না, তাহলে কে?
কে ছিল আর ওখানে? সারহান এগিয়ে আসতে আসতে জিজ্ঞাসা করলো বিহান। জীবনও না। বিহান এবার বড় কদম ফেলেই খপ করে চেপে ধরলো রাহার হাতটা। ধরফড়িয়ে উঠল মেয়েটা। নিঃশ্বাসটা আটকে রাখলো নিজ গহ্বরে। নিচল পাথরের মতো তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। ওর ধীর বাবাটা দেখেই বিহান ভাই হাতটা ছেড়ে দিয়ে কোমর চেপে ধরলো। এক টানে কিছুটা কাছে নিয়ে এসে গভীর চোখে তাকালো রাহার চোখের দিকে। এদিকে রাহার প্রাণ পাখিটা একেবারে উড়াল দেওয়ার পথে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে বিহান ভাইয়ের দিকে। শরীরের মধ্যে যেন কারেন্ট প্রবাহিত হচ্ছে। শিরা উপশিরা গুলি যেন বুদবুদ করে ফুটছে। পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। মনে হচ্ছে হাওয়ার ওপর দাঁড়িয়ে আছে সে। কি হলো এটা? কি করছে এই লোক? মানুষটা নিজের সজ্ঞানে আছে। বুকের ছাতিটায় অক্সিজেনের বড্ড অভাব হচ্ছে। তবুও অবুঝ নির্লস স্থির চাহনি দিয়ে দেখছে বিহান বাইকে। লোকটা কি অস্থির ভঙ্গিতে রাহাকে দেখছে। কেমন এলোমেলো দৃষ্টি দিয়ে পুরো মুখ পর্যবেক্ষণ করছে। বারবার চোখের থেকে দৃষ্টি যেন ও ঠোঁটের উপর গিয়ে নিবদ্ধ হচ্ছে এমন মনে হচ্ছে। কেন তার? হিস হিস করে বলল বিহান। শ্বাস টান ইডিয়েট। অথচ তাকে সেটার সুযোগ না দিয়ে পরক্ষণে আরেকটা ভয়ঙ্কর কাজ করে বসলো লোকটা। তার কোমরের দুপাশে শক্ত করে চেপে ধরে পাশে রাহার পড়া টেবিলের উপরে রাহাকে বসিয়ে দিয়ে বিহান ঝুঁকলো। বাম হাতটা আতঙ্কিত রাহার পাশে টেবিলের উপর রেখে শরীর খানিকটা ঝুঁকে দিল মেয়েটার উপর। ভীষণ অস্বস্তিতে রাহা শ্বাস টেনে আটকে রাখলো ভেতরে। কি হচ্ছে? কেন হচ্ছে? কিছু বুঝতে পারছে না সে। শুধু মনে হচ্ছে আজ সে মরে যাবে। এই লোক হাত একটা করিয়ে তাকে মেরে ফেলবে। বিহান রাহার দিকে ঝুঁকে ওর চোখের দিকে তাকায়। গোরছান্ন কণ্ঠে শুধায়, কি আছে তোর চোখে? কোনো ভাষা বুঝি না আমি। রাহা উত্তর করে দূরের কথা। এদিকে কদম আটকে তার মরে যাওয়ার উপায়। ভেতরে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে। একরতি শান্তি পাচ্ছে না সে। আবার মুখ ফুটে না কিছু বলতে পারছে আর না নিজের অকজ শরীরটা নাড়াতে পারছে। ডাব ডাব চোখে কেবল তাকিয়ে দেখছে বিহান ভাইয়ের আসক্তি মেশানো নজর। কি রে বল, কি আছে তোর চোখে? তোর চোখের ভাষা কিছু থাকলে সেটা বিহান বুঝবে না এমনও হয় নাকি? বিহান ভাই, বল শুনছি। আমার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? রাহা দুহাত পিছনে ঠেকিয়ে নিজেও কিছুটা পিছনে হেলে রয়েছে। বিহান ভাইয়ের দিকে ভ্রু উঁচু করে তাকিয়ে আছে অদ্ভুত চোখে। বোকার মতো উপর নিচে মাথা নাড়িয়ে জবাব দিল, কেন কষ্ট হবে? আমি তো তোর সাথে কষ্ট দেওয়ার মতো এখনো কিছু করলামই না। বিহান ভাইয়ের ডাবল মিনিং কথা সঠিক মানে বুঝলো না গাধা রাহা। এটা বুঝবে তা বিহান কোনো কালে আশাও করেনি। আজ তো বলত কিনা। এবার বল, আমার জন্য তোর মান আনচান আনচান করে কেন? রাহার ভেতরটা খামচে ধরলো কিছু একটা। দাঁতে দাঁত খিঁচে নিজেকে শক্ত করার চেষ্টা করলো সে। সত্যি হৃদয়টা এবার আনচান আনচান করছে। শুকনো গলাটা ভেজানোর চেষ্টা করলো সে বিহান ভাইয়ের দিকে তাকিয়ে থেকেই। বিহান মন ভরে দেখলো ভয়ে লাল চোখ মুখে রাহার। ওর ওই অস্বস্তি মাখা ঘাবড়ানো চোখ মুখ ভেতরে আলোড়ন তুলল। তৃপ্তি প্রবাহ বইল। তবুও বাহির থেকে স্বাভাবিক আছে ছেলেটা। রাহার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে আচমকা ঠোঁট গোল করে ফু দিল মেয়েটার মুখের ওপর।
একে তো বিহান ভাইয়ের শরীর থেকে জেন্টল মাতাল করা একটা সুঘ্রাণ ভেসে আসছে, তার উপর অমন উষ্ণ আবহাওয়ায় রাহার নাজুক শরীর শিউরে উঠে, চোখ মুদে গাটা খানিক বাঁকিয়ে নেয়। এতে ফর্সা দুধে আলতা গলার নিচে ভাগে লালচে মাঝারি আকারে তিলটা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে। মুহূর্তে খেই হারায় ছেলেটা। তপ্ত এক ধাক্কা লাগে বিহানের বুকের ভেতর, হৃদয়ের খরস্রোতা ঢেউ বইতে থাকে। ধীর সম্পূর্ণ বিহানের সংযম হারায়, ভেতরটা অধৈর্য হয়, পুরুষালী সত্তাটা হঠাৎ খেপাটে হয়ে ওঠে। সবসময় ধৈর্যের সাথে সবকিছু মেনে নেওয়া কঠিন পুরুষটাও নিজেকে সামলাতে ব্যর্থ হয়। চোখের পলকে রন্ধ্রে রন্ধ্রে উপত হাওয়া ছড়িয়ে পড়ে, সেই সাথে নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে ওর যায় প্রবল বেগে। দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে অবিচলিত ধীর মানুষটা নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করে, কিন্তু আজ যেন নিজের সংযম নিয়মিত উন্নত হতে চাইছে। বিহান বেশ বুঝতে পারছে নিজেকে আটকানো তার জন্য বড্ড কঠিন। মেজাজটা মুহূর্তে নিজের উপর ক্ষিপ্ত হয়ে গেল। কটমট করতে করতে হুট করে রাহার ঘাড়ের পিছনে হাত গলিয়ে ওর চুলগুলি মুঠোয় চেপে ধরে। হাতের মুঠোটা বুঝি সামান্য জোরালোই ছিল। মেয়েটা মৃদু গংগিয়ে ওঠে। সেই চাপা আর্তনাদ খেপাটে বিহানকে আরো উন্মুক্ত করে। দাঁত কেটে সে চুলের মুঠো চেপে রাখা হাতটা একটু ঘুরিয়ে রাহার মুখটা একেবারে নিজের সন্নিকটে নিয়ে আসে। মেয়েটা চোখ মুখ মুদে রেখেছে, চিকন চিকন ভুরু দুটি কুঁচকে আছে, আপেলের মতো লাল আভা ছড়ানো তুলতুলে গাল দুটিও জড়সড়, লাল চেরির মতো ঠোঁট দুটি তিতির করে কাঁপছে, সেই সাথে অবাধ্য, অস্থির আর অস্বাভাবিকভাবে লাফিয়ে যাচ্ছে বিহানের হৃৎপিণ্ডটা। শুকনো গভীর নজরে খুঁটিয়ে খুঁটিয়ে বিহান দেখে চলছে সেসব। বুকের ভেতরটা তোলপাড় করে দিচ্ছে তার। নিজেকে যথেষ্ট শক্ত করে হিসিস কণ্ঠে মৃদু আওয়াজ তুলে আওড়ালো, তুই আমার জন্য আগুনের মতো রাহা। দূরে থাকলে উপত্যর দিয়ে জ্বালাস, কাছে এলে আমায় একেবারে ঝলসে দিস। ভীতু রাহা একেবারও তাকায় না, চোখ মুখ খিচে রাখে। বিহান ভাইয়ের মুঠোয় থাকা চুলে এখন তার একটু টান লাগছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। অস্বস্তিতে নিজেও জমে যাচ্ছে পাথরের মতো। বিহান ভাই যেভাবে তার ঘাড় ধরে মুখটা উপর তুলে রেখেছে, ঠিক সেভাবেই আছে মেয়েটা। বিহান অদ্ভুত মাতাল নজরে দেখলো রাহার ভয়ে তিতির করে কাঁপতে থাকা মলময় ঠোঁট দুটি। ভেতরটা জ্বলে উঠল ওর। সঙ্গে সঙ্গে বুকের ভেতর হওয়া অধৈর্যের সেই জ্বলুনিতে চোখ দুটি খিচে নিল। এসেছে মেয়েটাকে একটু জ্বালিয়ে শান্তি নিতে, অথচ এই মেয়েটাকে ঝলসে দেওয়ার ক্ষমতা রাখে নিজের মাঝে। কি সাংঘাতিক বারুদ! বিহান ঝট করে চোখ খুলল, তাকালো থেমে থেমে, শ্বাস টানা করুণ ভীতু মুখটায়। সেই মুখের দিকে গভীর নজর রেখে হিসিস করে বলে বিহান, আর কত জ্বালাবি আমায়, আর কতভাবে জ্বালিয়ে একটু শান্তি দিবি? বিহানের গলা ধরে আসে, তার অস্বাভাবিকভাবে নেওয়া শ্বাস স্বাভাবিক কণ্ঠ রোধ করে দেয়। ঢোক গিলে বলে আবারও, আর কতদিন আমাকে চাতন পাখির মতো অপেক্ষা করাবি স্টুপিড? বিহান একটু অপেক্ষা করে, এলোমেলো ভাবে খুব কাছ থেকে দেখে যায় চোখ বুঁদে রাখা ভারী নিঃশ্বাস টানা রাহার মুখটা। তুই জ্বালা দিয়ে যাচ্ছিস, অথচ আমায় শান্ত করার ক্ষমতা এখনো হয়নি তোর। বিহান ভাইয়ের আঙ্কি স্বরে বলা কথার আগামাথা কিছুই বুঝে না রাহা, শুধু নিজের বেসামাল অস্বস্তিটা টের পায়।
বিহান ভাইয়ের উপস্থিতি, ওনার গায়ের মাতাল করা সুঘ্রাণ, গরম নিঃশ্বাস, তার উপর নিজের অবাধ্য চঞ্চল বেকুল অনুভূতিতে মেয়েটা মরণধারে উপনীত। বিহান রাহার ঘাড়ের পিছনে ওর চুল মুঠো করে রাখা হাতটা আরেকটু শক্ত করে, সেই সাথে ওর মুখটা আরেকটু উঁচু করে হিসিস সুরে বলে, তাকা আমার দিকে ইডিয়েট, লুক এট মি। অস্বস্তির উচ্ছ্বাসে বোধ হওয়া রাহা সেসব শুনে না, তাকায় না, আপন মনে নিজের অস্বস্তিটুকু সম্বল করে চুপটি মেরে চোখ বন্ধ করে রাখে। তা দেখে আর একটু ব্যগ্র হয় বিহান। চুলের মুঠো চেপে রাহার মুখ আরেকটু উপরে তুলে বলে, তাকাতে বলছি স্টুপিড, চোখ খোল। গলাটা মরুভূমির মতো চৌচির হয়ে গিয়েছে, তবুও একটু ভেজানোর জন্য আকুল। রাহা ঢোক গিলল, আস্তে ধীরে টিপ করে তাকালো। চোখের সামনে জলমল করে উঠল বিহান ভাইয়ের অদ্ভুত চোখ জোড়া। আশ্চর্য, এই চোখ দুটি হঠাৎ এত অন্যরকম লাগছে কেন? এতটা ভালো লাগছে কেন সেই চাহনি? এই চাহনিতে কি নেশা মিশিয়ে এসেছে বিহান ভাই? বিহান কিছু সময় এলোমেলো চোখে দেখে গেল রাহার চেয়ে থাকা। বেসামাল চোখে পর্যবেক্ষণ করলো রাহার দৃষ্টি। এক নিমিষে মনে হলো এই চোখে ডুবে যেতে, একবার মিশে যেতে ওর সাথে। নিজের ভাবনার লাগাম টানার চেষ্টা করলো বিহান। রাহার করুণ মুখ দেখে হাতের মুঠো আগলা করে দিল, তবে ধারালো কণ্ঠে বলল, ফারদার আমার সামনে আজে বাজে গান গাবি না, খেয়ে ফেলবো। পলক ঝাপটায় রাহা। বিহান ভাই কেমন অস্বাভাবিক ভাবে শ্বাস টানছে, সেসব ভ্রু উঁচু করে দেখে চলছে মেয়েটা। বিহান এক পা পিছিয়ে সরিয়ে দাঁড়ায়, রাহার পুরো মুখে আলতো নজর বুলায়, বেশ সন্তর্পণে। শেষে গলার দিকের ওই লালচে তিলের দিকে সেকেন্ড কয়েক পর দৃষ্টি ফিরিয়ে তাকালো। ওর চোখের মাঝখানে তর্জনী আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি কণ্ঠে বলল, ফার্স্ট বড় হা ইডিয়েট, আমার ধৈর্য আর কুলাচ্ছে না। এরপর বিহান ভাই এর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না, গটগট পায়ের আওয়াজ তুলে বের হয়ে গেল রুম থেকে। টেবিলের উপর তখনও রাহা ঠাই বসেছিল, কিছুক্ষণ নিঃশ্বাসও চলছিল না তার। এরপর বেশ সময় নিয়ে বুকের ভেতর একটু আরাম বাতাস ঢুকিয়ে নেয়। চোখের পাতা কেমন থির হয়ে আছে, হাতে পা নাড়াচ্ছে না এক চুলো। উপর থেকে দেখলে মনে হবে একটা যান্ত্রিক কোনো পুতুল বসে আছে। অসার হাতটা আস্তে ধীরে বুকের উপর বাপাশে রাখলো। টের পেল হৃদয় যন্ত্রটা বেসামাল হারে লাফাচ্ছে, ধুক 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 শব্দ করছে ছন্দের তালে। বিহান ভাই কি বলে গেল কিছুই তার মাথায় ঢুকলো না। সে ডুবে রইল সেই অদ্ভুত আবেশ মাখা নতুন অনুভূতির রেশে। এক মিষ্টি মিষ্টি যন্ত্রণাদায়ক অনুভূতি। লিভিং রুমে বসে আছে জিদান, কামেলি, রুশমি। পাশেই ফোর্ডে স্বামীরাপি রিমোট কন্ট্রোলার গাড়ি নিয়ে খেলা করছে। সোফা পা গুটিয়ে হেলান দিয়ে বসে জিদান কখন থেকে চেঁচাচ্ছে, মা ঘরে কিছু থাকলে দাও, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কমলিনীর হাতে একটা ইংরেজি উপন্যাসের বই, সে এসব উপন্যাস খুব বেশি পছন্দ করে। চোখ তুলে দেখলো জিদান সোফার উপর পা তুলে ফোন টিপছে আর গুনগুন করে গান গাইছে। এই লোকটাকে দেখলেই শরীর জ্বলে যায় তার। অসহ্যকর একটা মানুষ, দাঁত কটমট করে বিড়বিড় করে এত দৌড়াদৌড়ি করলে বেঁধে রাখতে পারে না, পাজি লোক। জিদান মনোযোগ দিয়ে ফোন টিপলেও সে কথা শুনলো। বুড়ুকুসকে ধমকে উঠল, কি বললি তুই শাকচুন্নি? আবার বলে দেখ কি বলেছি। তুই আমায় বকাবকি করিস শুনছি আমি। শুনলে তো ভালোই, তাহলে তোমার কান পরিষ্কার আছে।
ঠাটিয়ে দুইটা চড় লাগাবো বেয়াদব, সম্মান দিয়ে কথা বলতে পারিস না? আমি তোর মুরব্বি। একটা ভাব নিয়ে বলল জিদান। কমলিনী মুখে মুছছে জবাব দিল, যার নেই কোনো মান তাকে দিব আবার সম্মান। জিদান পাশে থাকা একটা বড় ফুলের টব হাতে তুলে নিল, মেকি চোখ রাঙিয়ে বলল, এটা দেখেছিস, একদম মাথা ফাটিয়ে ফেলবো। এবার ফোন রেখে রুশমি তাকালো ভাইয়ের দিকে। এরা দুজন সবসময় কানের কাছে গান গান করে, তাই এসব তার পাত্তা দেওয়ার সময় নেই। শুধু মেজাজ গরম হবে। কিন্তু ভাইয়ের হাতে এত বড় টব দেখে বরকে গেল, চেঁচিয়ে বলল, আরে ভাইয়া কি করছো তুমি? রাখো ওটা। জিদান টপ রাখতে রাখতে বলল, ওই পেতনিকে বল চুপ থাকতে, নয়তো একেবারে ওকে জমের ঘরে রেখে আসবো সংসার করার জন্য। রুশমি তাকালো কমলিনীর দিকে। মেয়েটা রাগান্বিত চোখে তাকিয়ে ফোঁস করছে। সে কিছু বলবে তার আগেই ও চেঁচিয়ে উঠল, বড় মা দেখে যাও, তোমার ছেলে আমাকে মার্ডার করে ফেলেছে। মার্ডারের দেখছিস কি তুই? চুপ করে থাক, নয়তো এখনই তোকে ইন্নালিল্লাহি করে দিব। কমলিনীর চোখ দুটি রাগে লাল হয়ে গিয়েছে, পারছে না শুধু এগিয়ে গিয়ে জিদানের গলাটা চেপে ধরতে, সে আবারও চিৎকার করে বলল, বড় মা কোথায়? তুমি এদিকে আসো। জিদান চোখ বড় করে ভয় দেখানোর উদ্দেশ্যে বলল, ওই ছেমড়ি ঢেঁড়স মুখ অফ যা, নয়তো বাসা আনছি আমি একেবারে। থেমে গেল সে। রুশমি বলল, ভাইয়া চুপ করো না। আমাকে বলছিস কেন? ওই আলুর ভর্তা মাকে ডাকে কেন এখানে? নানির জি কি করবে? আমার মোটা শক্ত গলা শোনা যায় তখনই, হারামির বাচ্চা শুনছি আমি। মুহূর্তে জিদান নিজে চোখ মুখ পাল্টে হাসি হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আম্মাজান, দিনকাল ভালো যাচ্ছে তো আপনার? আফসানা বেগম চোখ গরম করে ক্ষীণ স্বরে বললেন, ফাজিল কোথাকার। ওনার হাতে একটা প্লেট, তাতে কিছু চুইটে রুল, সেগুলি টেবিলে রেখে ছেলের উদ্দেশ্যে বলেন, আমি যেন কোনো আওয়াজ না করি। আমার মেয়েদের সাথে ঝগড়া করবি না একদম। আর ছেলে দুটোকে কি কুড়িয়ে পেয়েছিলে? ছেলে দুটোকে নয়, শুধু তোকে। বলে আফসানা বেগম চলে গেলেন। জিদান বোকার মতো তাকিয়ে রইল মায়ের দিকে। কমলিনী আর রুশমি পর্যায়ে মুচকি হাসলো। এই বৈষম্য আল্লাহ সইবে না মা, দেখে নিও। কামিলীকে ঠোঁট টিপে হাসতে দেখে জিদান কটমট করে বলে, নাকাটা পেতনি কোথাকার হোস। কামিলী আর কিছু না বলে জিদানকে দেখিয়ে মুখ বেংসি দিয়ে উঠে। একটু পর হেলতে দুলতে নিচে আসে রাহা রানী। দেখতে পায় সবাই সবার মতো ব্যস্ত। জিদান ভাই আর রুশমি আপু রুল খেতে খেতে ফোন কাটছে, আর কামিনী আপু বই পড়ছে। রাহাকে দেখে জিদান প্লেট থেকে আরেকটা রোল নিয়ে তাতে কামড় দিতে দিতে বলে, আরে আমাদের রাহারানী যে, আসুন আসুন। গাল ভরে হেসে এগিয়ে এসে বলল, রাহা কি খাচ্ছ তোমরা? প্লেট অবিষ্ট আর একটা আছে। রাহা সেই রুলটা নিয়ে চট করে কামড় দিল। রাহা। কমলিনী প্রায় চেঁচিয়ে উঠে, তুই আমার রুলটা কেন খেলি? রাহা হতবাক রূপে একবার কমলিনীর দিকে দেখে আবার তাকায় হাতের রুলের দিকে। এটা তোমার? কোথায় নাম লেখা ছিল বুঝি? কামিনী রেগে মেগে কথা শোনাতে লাগলো ওকে। জিদান এবার খানিকটা শক্ত ধমক দিয়ে বলল, একটা সামান্য রুলের জন্য তুই এমন করছিস কেন? ও আমারটা কেন খাবে? আমি কি জানতাম নাকি এটা তোমার? বলল রাহা। না জেনে ধরবি কেন? এত জিভ চলে কেন তো? রাহা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। জিদান ভয়ঙ্কর এক ধমক দিয়ে বলে উঠে, এবার আমায় রাগাস না কামিনী, মুখ সামলে কথা বল। সবসময় কিছু বলি না বলে ভাবিস না এই ঘটনাটা তো ছাড় পেয়ে যাবি। কামিনী তাকিয়ে দেখলো জিদান ভাইয়ের চোখ মুখ লাল হয়ে আছে। লোকটা হয়তো খুব রেগে গিয়েছে, তাই চুপ করলো। রুশমি বলল, এখানে সবার সামনে খাবার দিয়েছে, ও এসে সামনে পেয়েছে নিয়েছে, তুই এতক্ষণ নিলি না কেন? যেই ওই নিয়েছে অমনি তোর নিজেরটা মনে হলো।
নীলা বেগম এসে মেয়েকে এক বালতি বকে গেলেন। জাহানারা বেগমও ধরলেন রাহাকে। বিহান আসার সময় এক বক্সে রুল নিয়ে এসেছে। সবগুলো তো তুই একাই খেয়েছি, বাকিগুলি ওদের সামনে দেওয়া হয়েছে। ওখান থেকেও কেন খেতে হবে তোর? সবসময় মজা করা জিদান এই মুহূর্তে বেশ রেগে আছে। তাই গরম সুরে বলল, ভনুকে বকবে না মেজমা, খাবার জিনিস খেয়েছে, এটা নিয়ে এত কথা কেন হবে? রুলের যদি এত অভাব পড়ে আমি না হয় কাল এক বস্তা নিয়ে আসবো, তখন যার আপত্তি সে যেন গলার ঝুলিয়ে রাখে। কামলি বুঝলো জিদান ভাই যে তাকে বিদ্রুপ করে কথাটা বলেছে, তবুও সে কিছু বলল না। আর এরপর লিভিং রুমটা অনেকক্ষণ এভাবে নীরব গেল। রাহার মন ভালো করার জন্য জিদান একটু আশকারা দিতে মেয়েটা প্রফুল্ল চিত্রে বলল, চলো না জিদান ভাই, আমরা সবাই কোথায় একটা গিয়ে ঘুরে আসি, অনেক হয় কোনো জায়গায় যাই না। ভাবুক চিত্রে বলল জিদান, যাওয়া যায়, নট ব্যাড আইডিয়া। রুশ্মিও বলল, বেশ ভালো হবে, অনেকদিন আমরা ভাই বোন মিলে কোথাও যাই না। চলো জিদান ভাই, চলো চলো। রাহার জোরাজুরিতে বলল জিদান, যাওয়া তো যায়, তবে সমস্যা আছে একটা। কি সমস্যা? রুশ্মির প্রশ্নে জবাব দিল রাহা, কোনো সমস্যা নেই, তুমি আমাদের নিয়ে চলো জিদান ভাই, প্লিজ প্লিজ প্লিজ। আহা বনু, বাড়িতে আমার বড়জন উপস্থিত আছে, ওনার উপর মাতবরি করতে গেলে আমার পাচার ছাল চামড়া হাওয়ায় করে দিবে। ওদের কাউকে কিছু বলতে না দিয়ে এই সুযোগে কামিনী বই রেখে উঠে দাঁড়ালো। কাট কাট গলায় বলল, ঠিকই তো আছে, উনি থাকতে তোমায় কেন এত তেল মারতে হবে? আমি যাচ্ছি বিহান ভাইয়ের কাছে, ওনাকে বললে নিশ্চয়ই রাজি হবে, আমার কথা ফেলবেন না উনি। কামিনী আত্মবিশ্বাস নিয়ে সিঁড়ির দিকে হাঁটা দিল। তা দেখে জিদান বেশ মজা নিয়ে হাসতে লাগলো। একটু পর কামিনী মুখ গোমরা করে নিচে ফিরল। তা দেখে টিপসি গলায় বলল জিদান, কিরে রাজি হলো তোর বিহা ভাই? কামিনী জবাব দিল না, অদ্ভুত এক রেশে থম মেরে বসে রইল। মুখটা পুরো কালো ছাই হয়ে আছে, যেন বুকের ভেতরটা বড্ড আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। জিদান ভাই এর বিদ্রুপ হাসি ঠাট্টা কিছুই আর কানে তুলল না সে। তাদের হম্বিতম্বিতে এবার যোগ দিল স্বামী রাফিও। এক পর্যায়ে সবাই ধরল রাহাকে। অবশেষে বিহান ভাইয়ের থেকে পারমিশন আনতে রাহাই যেতে রাজি হলো। জিদান আর রুশনি মুচকি হাসতে লাগলো। তারা জানে তাদের ভাই এই মেয়ের কথা কোনোভাবে ফেলতে পারবে না। বুকে ভয় আর কাপা হাত পা নিয়ে ঘোড়ার লোভে রাহা বিহান ভাইয়ের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা পুরোপুরি লাগানো নয়, চাপ দিয়ে রাখা। সামান্য ফাঁক দিয়ে রাহা ভেতরটা দেখার চেষ্টা করলো, কিন্তু পারছে না। অকথ্য সে আস্তে ধীরে দরজাটা খুলতে খুলতে ক্ষীণ মধুর সুরে ডাকলো, বিহান ভাই। খানিক ভেতরে ঢুকতে আচমকা থমকে গেল সে। স্পষ্ট দেখতে পেল বিহান ভাই ভ্যানিটির দিকে দাঁড়িয়ে আছে, এক পাশের শার্টটা কাঁধের দিকে থেকে একটু নিচের দিকে নামিয়ে রেখে। অর্ধ উলঙ্গ বিহান ভাই এর বাম দিকের পিঠে পুরো রক্তাক্ত হয়ে আছে।